দেশের সীমানা পেরিয়ে ঈদের 5 ছবি পাড়ি জমিয়েছে বিদেশে। শেষ হতে চলেছে এটা আমাদেরই গল্প। আবারও ঢাকার মঞ্চে গাইলেন শ্রীকান্ত আচার্য। দ্বিতীয়বার সন্তানের বাবা মা হতে চলেছেন রণবীর দীপিকা। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ঈদে মুক্তি পাওয়া 5 ছবি দেশের প্রেক্ষাগৃহ পেরিয়ে পাড়ি জমিয়েছে বিদেশে। শাকিব খানের প্রিন্স, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, আফরান নিশোর দম, সিয়াম আহমেদের রাক্ষস, শবনম বুবলি, নাজিফা তুষির প্রেসার কুকার, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর বনলতা এক্সপ্রেস সবকটি ছবি এশিয়া মধ্যপ্রাচ্যের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে ইউরোপ আমেরিকার থিয়েটারে। জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। এবারের ঈদে মুক্তি পাওয়া 5টি চলচ্চিত্র শুধু দেশীয় দর্শকদের মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনও তৈরি করেছে ব্যাপক সাড়া। নির্মাতারা এখন শুধু দেশের বাজারে সীমাবদ্ধ নন, তাদের লক্ষ্য বিশ্বজুড়ে বাংলা সিনেমার উপস্থিতি জোরালো করা। আপনার পরিচয়? বাকের ভাই, আমি একটু দৈত্য। নাইস টু মিট ইউ। তামিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস ইতিমধ্যেই দেশের প্রেক্ষাগৃহে দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির মাত্র 4 দিনে 1 কোটির বেশি টাকার টিকিট বিক্রি করে ছবিটি জানান দিয়েছে তার বাণিজ্যিক শক্তি। এখন ছবিটি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের 19টি প্রেক্ষাগৃহে চলছে, যেখানে প্রবাসী দর্শকদের মাঝে তৈরি হয়েছে আগ্রহ। হুমায়ূন আহমেদের গল্প থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ ও সাবিলা নূর। অন্যদিকে বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত দম আন্তর্জাতিক যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্র দিয়ে। পরিচালক রেদওয়ান রনির এই সিনেমাটি নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে মুক্তির পর কানাডাতেও প্রদর্শিত হবে, যেখানে অভিনয় করেছেন আফরান নিশু ও পূজা চেরি। এদিকে তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস বর্তমানে দেশের মাল্টিপ্লেক্সে চলছে এবং শীঘ্রই যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় মুক্তির পরিকল্পনা রয়েছে। নারী জীবনের ভিন্ন বাস্তবতা তুলে ধরা প্রেসার কুকারও পা রাখছে আন্তর্জাতিক অঙ্গনে। পরিচালক রায়ান রাফির এই ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তা। ঈদের আরেক আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা নিয়েও রয়েছে আন্তর্জাতিক মুক্তির আভাস। পরিচালক আবু হায়াত মাহমুদের এই ছবিতে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময় কুণ্ড ও দিবেন্দু ভট্টাচার্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যে গল্পে বুধ দর্শক 7 মাস ধরে যে গল্পের প্রেক্ষাপটে খুঁজে পেয়েছে নিজেদের জীবনের মিল, পারিবারিক বন্ধন, ভালোবাসার মায়ায় যে গল্প হাসিয়েছে, কাঁদিয়েছে, সেই গল্পটি শেষ হতে চলেছে এবারে। বলছি মোহাম্মদ মুস্তফা কামাল রাজের পরিচালিত এটা আমাদেরই গল্প ধারাবাহিকের কথা, যেখানে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনাইরা বিনতে কামাল সহ সময়ের দর্শক প্রিয় সব শিল্পীরা। তোমরা সবাই এই বউ মাইনা নাও, আমি জীবনে বাইচে থাকতে এই বউ মানবো না। তোমাদের প্রবলেম কি জানো? হ্যাঁ, তোমরা কি চাও তোমরা সেটা জানো না। পারিবারিক গল্পের এক ধারাবাহিক নাটক, যা গত কয়েক মাসে যেমন হাসিয়েছে দর্শক, তেমনি ব্যথার পাল্লাও করেছে ভারী। আপনি ওকে যা তো বলতে পারবেন না। কেন পারবো না? কারণ সে আমার বিবাহিত স্ত্রী। দীর্ঘ 7 মাস পর অবশেষে শেষ হতে চলেছে নাটক এটা আমাদেরই গল্প। স্বাভাবিকভাবে তাই মন খারাপ নাটকের শিল্পী কুশলীদের। তাদের নিয়ে এবার নির্মাতা উত্তরা শুটিং সেটে আয়োজন করলেন সংবাদ সম্মেলন। এদিন দর্শকদের সন্তুষ্টি অতঃপর সফলতার গল্প সাংবাদিকদের সাথে ভাগাভাগি করেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। বলেন গল্পটি পাকিস্তানের নকল বলে মন্তব্য করেছেন কেউ কেউ। বিষয়টি সত্য নয়। এই নাটকটার নাম এটা আমাদেরই গল্প হওয়ার একটা বেসিক কারণ হচ্ছে এটা পাকিস্তানি স্টোরি থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি। এই গল্পটা আমি আমাদের গল্প বানাইছি। আমি কনফিডেন্টলি বলছি যে এটা আমাদেরই গল্প, মানে এটা আমাদের গল্প বানানোর জন্যই নামটা দেওয়া, নাইলে কিন্তু এই নাম দিতাম না। এখানে প্রতিটা চরিত্র আমার সৃষ্টি করা, প্রতিটা চরিত্রের সংলাপ আমার সৃষ্টি করা, প্রতিটা চরিত্রের সম্পর্ক আমার সৃষ্টি করা, যেখান থেকে ইন্সপায়ার্ড হওয়া। ওদের সাথে সম্পর্কগুলো মিল নাই, যারা ওইটা দেখছেন তারা মিলাইতে পারবেন। হ্যাঁ, ওইখান থেকে আমার কনসেপ্ট নয়, এটা অস্বীকার করার কিছু না, আমি নিজে লিখে দিছি। যেখানে আমি নিজে লিখে দিছি সেটা নিয়ে যারা সমালোচনা করে তাদের জন্য ধন্যবাদ ছাড়া কিছু বলার কিছু নাই। এই নাটকে অভিনয় জীবনে এতটাই তৃপ্তি এনে দিয়েছে যে অভিনয় ছাড়লেও আফসোস থাকবে না বলে মন্তব্য করেন কেয়া পায়েল। অন্যদের মুখেও তৃপ্তির হাসি। আমি যদি কোনোদিন মিডিয়াতে নাও থাকি, মানে আমি যদি এখনও চিন্তা করি যে আমি আর কখনো কাজ করব না, বাট আমার আফসোস থাকবে না যে
আমি ভালো কিছু করতে পারিনি, কারণ এই কাজটি আমাকে আসলেই ওই জায়গাতে নিয়ে গেছে। এবং একটা জিনিস খুবই ভালো লাগে যে কেয়া পায়েলের বাইরে মানুষ আমাকে মেহরিন বলে ডাকে। এমনও হয় যে আমাকে চিনে না, বাট মেহরিনকে চিনে, যে হ্যাঁ আমি কেয়া পায়েলকে চিনি না, মেহরিনকে চিনি। সো এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। এটা আমাদেরই গল্প নাটকে অভিনয় করে মজার মজার ঘটনার মুখোমুখি হয়েছেন শিল্পীরা। তেমনটা জানালেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। সম্প্রতি গিয়েছিলাম একেবারে পাঁচগাঁও বর্ডারের কাছে। ওখানে উপজাতি অনেকে থাকে, চাকমা থাকে, মারমা থাকে, গারোরা থাকে। তারা যে বলে যে তোমাদের একটা নাটক দেখেছি, তোমাদের নাটক, এটা আমাদেরই গল্প, নাটক নাটক নাটক। মানে আমি অবাক হয়ে গেলাম যে ওখানে পর্যন্ত মানুষরা এটা আমাদেরই গল্প দেখছে। আর সবচাইতে বেশি আনন্দের যে সব শ্রেণীর মানুষের কাছে এটা আমাদেরই গল্প তুমুল জনপ্রিয়। নাটক থেকে উধাও হয়েছে পারিবারিক মেলবন্ধনের গল্প। এমন ধারণাকে যেন ভুল প্রমাণ করলো এটা আমাদেরই গল্প। পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গল্প এটাই আমাদেরই গল্প। বাংলাদেশে তার শেকড়, তাই তো শেকড়ের টানে বারবার ফিরে আসেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য। এবারে পহেলা বৈশাখ ঘিরে তিনি কথা সুরে মাতিয়েছেন এদেশের গানপ্রেমীদের। গেয়েছেন রাজধানীর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে, কখনো অদিতি মহসিনের সাথে দ্বৈত কণ্ঠে, কখনো আবার একাই বোধ করেছেন উপস্থিত সবাইকে। এক মঞ্চে দুই কিংবদন্তি গাইলেন ওপার বাংলার সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য আর এপারের অদিতি মহসিন। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে রাজধানীর সন্ধ্যা আলোকিত করেছেন দুজনে। পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে বসে গানের এই আয়োজন। বাঁধন আছে প্রাণে প্রাণে শিরোনামের আয়োজনে শ্রোতা হিসেবে ছিলেন অভিনয়, সংস্কৃতি কিংবা রাজনৈতিক অঙ্গনের মানুষেরা। সুযোগ করে দেওয়ার জন্য আমি ভারতীয় হাইকমিশন এবং HSBC বাংলাদেশকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বহুদিন পর যেন নিজ দেশেই ফিরে এসেছেন। মঞ্চে বাংলা ও এখানের মানুষের ভালোবাসার মুগ্ধতার কথা এভাবেই উল্লেখ করেন শ্রীকান্ত আচার্য। বেশ কয়েক বছর পর আবার যে ঢাকাতে আসার সুযোগ হলো, এটা আমার কাছে একটা নিজের ঘরে ফিরে আসার মতো একটা উপলব্ধি বা একটা ফিলিং বা একটা অনুভূতি বলতে পারেন। যে সুযোগ বা যে সম্মান আমি গতকালকেও পেয়েছি এবং আজকেও পাচ্ছি, এই দেশের, এই উপমহাদেশের অন্যতম সেরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শুধু রবীন্দ্রসঙ্গীত কেন আমি বলবো, রবীন্দ্রসঙ্গীত অতুল প্রসাদ এবং রজনীকান্তের গান যার কণ্ঠে মূর্ত হয়, সেই অদিতি মহসিন, তার সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ, এটা আমার কাছেও একটা বিরাট সম্মানের ব্যাপার। সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন বাংলাদেশ ও ভারত সম্পর্ক আরও দৃঢ় করবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। As we celebrate this Poila Baisakh, we celebrate the friendship and cooperation between India and Bangladesh. Let this new year bring peace, prosperity and happiness to all our peoples. দ্বৈত আর সলো পরিবেশনায় রবি ঠাকুর সহ নিজেদের শ্রোতাপ্রিয় গানগুলো পরিবেশন করেন শিল্পীরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ইউরোপে আবারও মেতে উঠবে বাঙালিরা। নাচ, গান আর ঐতিহ্যবাহী খাবারের সময় কাটাবে সবাই, কারণ অনুষ্ঠিত হতে চলেছে আমিজি বাংলা ফেস্ট সিজন 2 ও 3। প্রবাসী বাঙালিদের যে মিলন মেলায় আকর্ষণ জেমস, জুনায়েদ ইভান ও ব্যান্ড অ্যাশেজ। দেশি ইভেন্টস এবিজের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন। আয়োজকদের ভাষ্য, প্রবাসে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য, যেখানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় দর্শকদের কাছেও বাংলা গান ও সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরা সম্ভব হবে। জানা গেছে আগামী জুন থেকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত ইতালির মাটিতে চলবে আমিজি বাংলা ফেস্টিভ্যাল।
দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। নতুন গান ফিরে এলো নাতে এবার প্রথমবারের মতো জুটি বাঁধলেন হৃদয় খান ও ইমরান মাহমুদুল। দীর্ঘ অপেক্ষার পরে জুটির মেলবন্ধন ভক্তদের মধ্যে বাড়িয়েছে ব্যাপক আগ্রহ। দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে দীপিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এই সুখবর জানিয়ে ভক্তদের আনন্দে ভাসিয়েছেন দীপিকা রণবীর দম্পতি। আরও 1 বছর পেছালো হেরাফেরি 3 এর শুটিং। রাজু শ্যাম বাবুরায়ের নতুন রসায়ন দেখতে ভক্তদের এই অপেক্ষার খবরটি জানিয়েছেন অক্ষয় কুমার। টপ 3 গান নিয়ে ফিরছেন টম ক্রুজ। ইতিমধ্যে শুরু হয়েছে কাজ, যেটি প্রযোজনা করেছে প্যারামাউন্ট এবং প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহেইমার। দীর্ঘ 7 বছর পর আসছে ম্যাডোনার নতুন অ্যালবাম কনফেকশনস অনের ডান্স ফ্লোর পার্ট 2 নামের অ্যালবামটি মুক্তি পাবে 3 জুলাই। দীর্ঘ 4 বছরের বিরতির পর পর্দায় আসছে জনপ্রিয় অ্যাডভেঞ্চার গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি সপ্তডিঙার গুপ্তধন। আগামী 15 মে মুক্তির অপেক্ষায় আছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। গেল 14 এপ্রিল পহেলা বৈশাখে প্রকাশ পায় সিনেমাটির রোমাঞ্চকর টিজার, যেখানে মিলেছে এবারের অভিযানের নতুন সব ক্লু। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই কিস্তিতে সোনাদা পাড়ি জমাবেন সুন্দরবনের গহীন অরণ্যে, যে অভিযানে বরাবরের মতোই তার সঙ্গী হবে আবির ও ঝিনুক। এবারে তাদের লক্ষ্য 12 ভূঁইয়া প্রতাপাদিত্যের হারিয়ে যাওয়া ঐতিহাসিক সম্পদ উদ্ধার করা। নতুন কিস্তির প্রধান চরিত্রে এবারও দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে, সাথে অর্জুন চক্রবর্তী ও ঈশা সাহার সিগনেচার রসায়নের পাশাপাশি নতুন কিস্তিতে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন গুণী অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। আমির খানের প্রযোজনায় বলিউড যাত্রা করছেন দক্ষিণের সাই পল্লবী। নায়ক হিসেবে পেয়েছেন আমির পুত্র জুনায়েদ খানকে। এসব পুরনো খবর। নতুন খবর হলো ছবির প্রচারে প্রকাশ পেয়েছে ট্রেলার। সুনীল পান্ডের পরিচালনায় একদিন ছবিতে দেখা যাবে 1 মে বলিউড প্রেক্ষাগৃহে। ভালোবাসা কখনো উচ্চারণে নয়, অনুভবে ধরা দেয় নীরব দৃষ্টিতে, অনুচ্চারিত কথায়। ঠিক তেমনই এক কোমল মায়াবী প্রেমের গল্প নিয়ে পরপর্দায় আসছে একদিন, যেখানে আবেগের গভীরতা আর সম্পর্কের শুকনো রসায়ন ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়ের সবচেয়ে নরম জায়গাগুলো। আমির খান প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে প্রথমবার বলিউডে পা রাখছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী, যার বিপরীতে রয়েছেন জুনায়েদ খান। ছবিটি পরিচালনা করেছেন সুনীল পান্ডে। বিশেষ আকর্ষণ হলো দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করছেন আমির খান ও মনসুর খান। জানা গেছে একদিনের গল্প শোনার পরই সাই পল্লবীর প্রতিক্রিয়া ছিল এক কথায় হ্যাঁ। গল্পের আবেগ, চরিত্রের গভীরতা, সম্পর্কের স্বচ্ছতা তাকে এতটাই নেড়ে দেয় যে এই প্রজেক্টে যুক্ত হতে দ্বিধা করেননি এক মুহূর্ত। ট্রেলারে তার চরিত্রে দেখা যায় আত্মবিশ্বাসী, স্থির ও সংবেদনশীল এক নারী, যা জুটি হিসেবে জুনায়েদের চরিত্রের সঙ্গে তৈরি করেছে ভিন্ন মাত্রার রসায়ন। আসছে 1 মে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটি হয়তো আবারও মনে করিয়ে দিবে ভালোবাসা আসলে একদিনেই জন্ম নেয়, কিন্তু তার রেশ থেকে যায় সারা জীবন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে মুক্তির অপেক্ষায় আছে আমেরিকান হরর মুভি প্যাসেঞ্জার। এই ছবিটি পরিচালনা করেছেন অড্রে ভ্রেডেল, যেটি মুক্তি পাবে 22 মে। প্রচারের স্বার্থে অনলাইনে প্রকাশ পেয়েছে এর 2 মিনিট 25 সেকেন্ডের ট্রেলার, যেখানে দেখা গিয়েছে আমেরিকার নির্জন পথের কাহিনী। রাতের আধারে যে জনমানব শূন্য সে পথ মারাত্মক ঝুঁকির। এক নবদম্পতি তেমনি পথে যাত্রায় বেরুলে তাদের পিছু নেবে এক অশরীরী। এরপর ঘটে চলবে একের পর এক ভয়ঙ্কর ঘটনা, চলবে প্রাণ বাঁচানোর জন্য ভূতের সাথে লড়াই। প্যাসেঞ্জার ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকব স্কিপিও, লিও লওয়েলের মতো তারকারা। আর এই ছবিটি মুক্তি পাবে 22 মে আমেরিকার প্রেক্ষাগৃহে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতায় নতুন মাইল ফলক স্পর্শ করেছে হায়ার। রাজধানী গুলশান 1 এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানটির
প্রথম ফ্ল্যাগশিপ সেন্টার বুধবার উদ্বোধন হওয়া এই স্টোরে হায়ারের সর্বশেষ গ্লোবাল ভিজুয়াল আইডেন্টিটি ভিআই সিস্টেম উপস্থাপন করা হয়েছে, যা ব্র্যান্ড আপগ্রেডের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন ফ্ল্যাগশিপ সেন্টারে প্রদর্শিত হচ্ছে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন সহ হায়ারের সম্পূর্ণ হোম অ্যাপ্লায়েন্স পণ্য সম্ভার। ফলে গ্রাহকরা এক ছাদের নিচে আধুনিক স্মার্ট হোম সমাধানের অভিজ্ঞতা পাচ্ছেন। উদ্বোধন উপলক্ষে হায়ার উন্মোচন করেছে 3টি প্রিমিয়াম পণ্য: গ্র্যাভিটি এআই সিরিজ ফেব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার, ট্রিপল ট্যাব ওয়াশার ড্রায়ার কম্বো এবং 100 ইঞ্চির কিউডি মিনি এলইডি 4K টেলিভিশন। প্রতিষ্ঠানটি জানায়, স্থানীয় ভোক্তাদের চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব পণ্য ডিজাইন করা হয়েছে। আন্তর্জাতিক নৃত্য দিবস এবং পল্লীকবি জসীমউদ্দিনের 123তম জন্মবার্ষিকী উপলক্ষে MW ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল মায়া বেঙ্গল ইন মোশন প্রেজেন্টেড বাই MW এর 3য় সিজন। শুক্রবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে পল্লীকবি জসীমউদ্দিনের বিভিন্ন সৃষ্টিকর্ম নিয়ে হয় অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন MW ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মিস রোমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের CEO মালিক মোহাম্মদ সাইদ। আয়োজনে নৃত্য পরিবেশন করেন শিল্পী শামীম আরা নিপা, শিবলি মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল। সঙ্গীত, নৃত্যকলা এবং আবেগঘন আখ্যানের সমন্বয়ে তারা বাংলার গ্রামীণ জীবনের সারল্য ও সৌন্দর্যের মনোমুগ্ধকর রূপটি তুলে ধরেন উপস্থিত দর্শকদের সামনে। অনুষ্ঠানে কবির সৃষ্টি নকশিকাঁথার মাঠ কাব্য অবলম্বনে নির্মিত লোকনৃত্য নাট্যের মাধ্যমে আরও একবার রূপাই ও সাজুর মর্মস্পর্শী প্রেম ও বিরহের আখ্যান মঞ্চে জীবন্ত হয়ে ওঠে। দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম বিজ্ঞান ক্লাব নটরডেম সায়েন্স ক্লাবের 70তম পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় নটরডেম অ্যানুয়াল সায়েন্স ফেস্ট, যেখানে 3টি ক্যাটাগরিতে ভাগ হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সমাপনীতে বিজয়ীদের মাঝে দেওয়া হয় সার্টিফিকেট এবং ক্রেস্ট। 70 বছরে পদার্পণে নটরডেম সায়েন্স ক্লাব এবার। ঢাকার নটরডেম কলেজে হয়ে গেল 3 দিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল। কলেজটির সায়েন্স ক্লাবের 70 বছর পূর্তি উপলক্ষে হয় এই উৎসব। আয়োজকরা বলছেন, এবারের উৎসব হয়েছে প্রতিযোগিতামূলক। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও চাচ্ছি যতটুকু পারা যায় আমাদের শিক্ষার্থীদের তাদেরকে কিছু দেবার জন্য। তো সেই চেষ্টাটা আমাদের সবসময় আছে। আমাদের কলেজ যতগুলি ক্লাব আছে সবাই সেভাবে চেষ্টা করে। তো আমরা চাচ্ছি সবাই মিলে একসাথে আনন্দের সাথে বিজ্ঞানকে শিখতে। সায়েন্স ফেস্টিভ্যালের মূল আকর্ষণ ছিল প্রজেক্ট এক্সিবিশন, যেখানে শিক্ষার্থীরা তুলে ধরে মৌলিক উদ্ভাবন। এছাড়াও ছিল কুইজ ও রোবো সকার প্রতিযোগিতা। জি, আমরা প্রত্যেক বছরের মতো এবারও শিক্ষার্থীদের থেকে একটি ভালো সাড়া পেয়েছি। শিক্ষার্থীরাও আমাদের বিজ্ঞান মেলাটি অনেক ভালোভাবে উপভোগ করছেন। এবার আমাদের 70তম জন্মদিনও, সেটা উপলক্ষে এই ফেস্টটা, এটা সাধারণত স্পেশাল, এই কারণে তো স্পেশাল হয়েই আছে। এমন বিজ্ঞান ভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতাকে করেছে আরও শানিত। আমাদের প্রত্যেকটা বাই প্রোডাক্ট হচ্ছে ইউজফুল এবং প্রত্যেকটারই কমার্শিয়াল ভ্যালু আছে। এই রোবটটা মেইনলি 10 to 15 মিনিটসের মধ্যে বোরওয়েলের ভিতরে গিয়ে বাচ্চাটাকে রেস্কিউ করতে পারবে। পাতার অংশ, এরপর সালেক সংশ্লেষণ, পত্ররন্ধ্র, আমরা কিভাবে খালি চোখে কি পাতা দেখতে পাই, এইসব নিয়ে আমরা বানিয়েছি। ফেস্টিভ্যালের শেষ দিনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজ মানি। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। সন্তানদের আবৃত্তি স্কুলে পড়াতে গিয়ে মায়েদের ইচ্ছে জাগে নতুন করে আবৃত্তির সাথে যুক্ত হবার। তারাও ভালোভাবেই শুরু করে কবিতা চর্চা। এবারে সেই মা আর সন্তানদের নিয়ে রাজধানীতে আয়োজিত হয়ে গেল আবৃত্তি সন্ধ্যা। মঞ্চে চলছে মায়েদের আবৃত্তি পরিবেশনা। দর্শক সারিতে উপভোগ করছেন সন্তান আর পরিবারের সদস্যরা। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে। সন্তানদের আবৃত্তি স্কুলে পড়াতে দিয়ে মায়েদের ইচ্ছে জাগে নতুন করে আবৃত্তির সাথে যুক্ত হবার। তারাও ভালোভাবে শুরু করেন কবিতা চর্চা। এবার সেই মা আর সন্তানদের নিয়ে রাজধানীতে হয়ে গেল এই আবৃত্তি সন্ধ্যা।
শুক্রবার রাজধানীর বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রতিভা একাডেমির আয়োজনে হয় আনন্দধারা শিরোনামের সাংস্কৃতিক আয়োজন। যেখানে ছিল মায়েদের দলীয় ও একক নানা পরিবেশনা। শিশুরা কবিতা, নৃত্য আর অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করেন দর্শকদের। বাবা মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে এভাবেই সন্তান বড় হয়। শিশুরা আর তাদের মায়েদের সম্মিলিত চর্চায় প্রস্তুতির মুহূর্তগুলো হয়ে ওঠে রঙিন, এমনটা বলছেন অংশগ্রহণকারীরা। আমার মেয়ে আর আমার ভাগ্নিরা প্রথম থেকেই আছে প্রতিভার সাথে, ওদের আবৃত্তি দেখেই আমার আগ্রহ জেগেছে। শুধু বাচ্চাদেরই না, পাশাপাশি আমাদের মায়েদের অর্থাৎ অভিভাবকদেরও মানে এত আকর্ষণ তৈরি করেছে যে আমরাও বাচ্চাদের সাথে ছুটে এসেছি এখানে অংশগ্রহণ করতে। আমার মা নিজেও একজন শিক্ষক, তারপরেও আমি মায়ের স্টুডেন্ট, তারপরেও কিছু সময় তার শিক্ষক হতে, তাকে আমার কন্ট্রোল করতে যে মা এটা এভাবে বলো, মা এটা হচ্ছে না, এটা বলতে আসলে খুবই ভালো লাগে। অনেকের পারফরমেন্স দেখবো, আমার খুব ভালো লাগে দেখতে, আর আমি নিজেও অনেক খুশি। আমি যে করব একটা, আমি অনেক খুশি। দীর্ঘদিন ধরে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি শুদ্ধ বাংলা চর্চায় উৎসাহী করছে প্রতিভা একাডেমি। তারই ধারাবাহিকতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক মাহনুর জাবিন শারমিন। ছোট বাচ্চাদেরকে মায়েরা নিয়ে আসে প্রথমে আবৃত্তি শেখাতে। তাদের শেখানোর ধরন, তাদের কথা বলার ধরনে এমনও হয়েছে যে কিছু বাচ্চা অনেক সময় মায়ের উচ্চারণেও ভুল ধরে, তুমি এটা ঠিক বলছো না, এটা এইভাবে উচ্চারণ হবে না। ওইটার পরে আস্তে আস্তে মায়েরাও খুব ইন্সপায়ার হয়। ইন্সপায়ার হওয়ার পরে তারা খুবই আগ্রহী হয়ে তারা নিজেরাও শিখতে চায়। তো যেহেতু বেশিরভাগ এখানে অভিভাবকরা চাকরিজীবী থাকার কারণে তারা কেউই হয়তো বা অফলাইনে পারে না, তাই তারা প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার করে রাতে অনলাইনে রাত 10টার পরে তাদের সারা ঘরের কর্মযজ্ঞ সব শেষ করে তারপর তারা ক্লাসটা করে। 2020 সালে অনলাইনে শুরু হওয়া প্রতিভা একাডেমি কাজ করে আবৃত্তি, নাচ, গান, ছবি আঁকা সহ নানা ধরনের সহশিক্ষা কার্যক্রম নিয়ে। এছাড়াও ডিলে স্পিচের শিশুদের জন্য সৃষ্টিশীল নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। শিল্প সংস্কৃতির সাথে যদি খানিকটা সময় কাটাতে চান তবে ঘুরে আসতে পারেন রাজধানীর অলইউজ ফোসাস থেকে। সেখানে চলছে আর্ট শিল্পীর গ্রুপ চিত্র প্রদর্শনী, যার শিরোনাম ডিফারেন্ট স্ট্রোকস। প্রদর্শনী জুড়ে সাজানো সব ছবিতে আর্ট শিল্পী তাদের জীবনের গল্প তুলে ধরেছেন। ডিফারেন্ট স্ট্রোকসের প্রদর্শনীতে শিল্পী আলমগীর কবিরের দিক নির্দেশনা নিয়ে বাকি 7 শিল্পী বেয়ান শফিক, ফারজানা রহমান, মাহবুবা বেগম, ওয়ানিয়া তাহসিন রহমান, রাজিয়া সুলতানা খান, তাহেরা বানু, কেয়া ও জান শফিক নানা থিমে এঁকেছেন ছবি। 6 দিনের এক্সিবিশনে প্রায় অংশ নেয়া সবাই শখের বসে ছবি আঁকেন। রাজধানীর উত্তরাবাসীর জন্য ইতালিয়ান অথেন্টিক খাবারের স্বাদ দিতে সেখানে এবারে যাত্রা শুরু করলো পিৎজা দা ওয়ালি, যার উদ্বোধনী দিনে অংশ নেন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও ইতালিয়ান রাষ্ট্রদূত। এছাড়াও এই আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী ইমরান। হাজির হয়েছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক শেফ টনি খান। নানা আয়োজনে পিৎজা দা ওয়ালি রেস্টুরেন্টের 3য় শাখার শুভযাত্রার দিনে যেমন ছিল ইতালিয়ান চিজ ও খাবারের স্বাদ নেওয়ার ব্যবস্থা, তেমনি এদিন রাখা হয় ডিজে পারফরম্যান্সও। মূলত বাংলাদেশের ভোজন রসিকদের ইতালিয়ান খাবারের স্বাদ দিয়ে বেশ অল্প সময় জনপ্রিয় হয়ে ওঠে পিৎজা দা ওয়ালি। নিত্যদিনের খাবারের মেনুতে মাংসের পদ যেন না হলেই না, হোক বাড়ির কনিষ্ঠ সদস্য কিংবা মেহমান আপ্যায়ন। বাজারে গেলে গরু, খাসি কিংবা মুরগির গোশত থাকে কেনাকাটার লিস্টে, কিন্তু মুশকিল হয় কিনে আনা মাংস যদি না হয় টাটকা। কি করে চিনবেন তা? দর্শক, জানাবো তারই কিছু টিপস এবারে। টাটকা মাংসের ঘ্রাণ খুব সহজে চেনা যায়, কেননা এর তেমন কোনো ঘ্রাণ থাকে না, থাকলেও তা স্বাভাবিক হালকা ধরনের ঘ্রাণ। কিন্তু বাসি মাংসের ঘ্রাণটা খুব একটা ভালো হয় না। জীবাণু জন্মালে মাংসের দুর্গন্ধ হতে পারে, তা থেকে টক জাতীয় ঘ্রাণও পেতে পারেন। মাংসের জীবাণু জন্মালে তা অনেকটাই পিচ্ছিল কিংবা অতিরিক্ত পরিমাণে নরম হয়। মাংসের কোনো অংশে আঙুল দিয়ে চাপ দিলে ওই জায়গা দেবে যেতে পারে। জীবাণুর কারণে আঠালো ভাবও চলে আসতে পারে। একেবারে সদ্যই কাটা মাংসের রং হালকা গোলাপি হয়ে থাকে। বাসি মাংস অনেকটাই মলিন দেখায়। মাংসে ধূসর, হলুদ বা সবুজ জাতীয় রং দেখা গেলে তা ফেলে দিন। জীবাণু জন্মে থাকলে মাংসের রঙে এই ধরনের পরিবর্তন আসে।
ফ্রিজে সংরক্ষণের সময় মাংস এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে রাখা উচিত। খেয়াল রাখতে হবে ফ্রিজের অন্যান্য খাবারেও যেন মাংসের রস লেগে না যায়। কেবল নিরাপদ মাংস বাছাই করলেই হবে না, বরং সেটির পানি বা রস যাতে এদিক সেদিক ছড়িয়ে না পড়ে সেদিকেও রাখতে হবে খেয়াল। বাজার বা সুপার শপে মাংস নেয়ার পর তা আপনার ব্যাগ বা কার্টে ঢোকানোর আগে ভালোভাবে মুড়িয়ে নিন। ব্যাগ বা কার্টের একেবারে নিচের অংশে রাখুন মাংস, যাতে অন্য কোনো খাদ্য সামগ্রীতে মাংসের রস গড়িয়ে পড়তে না পারে। এটি বহন করার জন্য আলাদা ব্যাগ ব্যবহার করা সবথেকে ভালো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।